কি ব্যাপার? এ তো আমার সাবেক স্ত্রী। আমার সাবেক স্ত্রী আমার বাসার সামনে কিভাবে আসলো? আমার বাসার ঠিকানা কোথায় পেলো? এসব কি হচ্ছে? আর ওর এই অবস্থা কেন? ও কিসের জন্য এখানে আসছে? যেভাবে হোক সব কিছু আমাকে জানতেই হবে। শ্রাবণ, তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার? আমার বাসার দরজার সামনে তুমি কি করছো? আসলে শ্রাবণ, আমার একটা কাজের দরকার। আর তোমাদের বাসার নিচতলার দারোয়ানকে বললাম যে এ বাসা নাকি কাজের বুয়া লাগবে। উনি বললো হ্যাঁ এই তালায় আসতে, এর জন্যই এখানে আসলাম। কিন্তু আমি জানতাম না যে এটা তোমার বাসা। তোমার আজকাল এই পরিণতি হয়ে গেছে? এখন কাজের বুয়ার কাজ করে খাও? কেন? তুমি তো সুখের আশায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার তো সুখে থাকার কথা। এখন কেন কাজের বুয়ার কাজ খোঁজার জন্য আমারই দরজার সামনে এসে দাঁড়িয়েছো? আসলে শ্রাবণ, হয়েছে কি, কি ব্যাপার শ্রাবণ, কার সাথে কথা বলছো? তোমরা নাকি কোনো কাজের বুয়ার কথা বলেছিলে? এই তো কাজের জন্য আসছে, দেখো কথা বলে। হ্যাঁ, আমি তো বলেছিলাম। আসলে কি জানো, অনেকদিন যাবৎ আমি একটা কাজের মেয়ে খুঁজতেছি। পুরো বাসার কাজ আমি তো একা করতে পারি না, তাই আমি দারোয়ান চাচাকে বলে রেখেছিলাম যেন কাজের মেয়ে পেলে উপরে পাঠিয়ে দেয়। আচ্ছা, তুমি ভেতরে আসো। বৃষ্টি, আমার একটা অফিস থেকে ইম্পর্টেন্ট কল আসছে, আমি তাহলে যাচ্ছি। আর তুমি কথা বলে নাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ। আমাদের বাসায় আমি, আমার হাজবেন্ড আর আমার মা, আমরা এই তিনজন থাকি। বাসার সমস্ত কাজ কিন্তু তোমারই করতে হবে। রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, সব কিছুই তোমার করতে হবে। এখন তুমি বলো, তুমি কি সমস্ত কাজ করতে পারবে? জি ম্যাম সাহেব, আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করে দিব আপনার। যাক, সব কাজ করতে বলো তো আর কোনো সমস্যা নেই। ম্যাম সাহেব, রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘরটা ওই সামনেই আছে। আর তুমি যাও, তুমি গিয়ে থালা বাসন ধুতে থাকো, আমি গিয়ে বলবো কি কি রান্না করতে হবে। আচ্ছা। কিরে, তোর মাথা কি আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? হ্যাঁ, তুই যে এমন একটা ঢেঙ্গি একটা মাইয়া, ইয়াং মাইয়া যে কাজের জন্য ওর বাসার মধ্যে রাখলি, তোর যে জামাই ঘরে আছে তোর কি সে চিন্তা আছে? আরে আজকালকার মেয়েরা ভালো না, মানে ভালো ছেলে দেখলে না ওই কাজে মেয়েরা করে কি গলার মধ্যে ঝুইলা পড়ে, বুঝছস? তোর তো কোনোদিনই জ্ঞান বুদ্ধি ছিল না। রাখতি তো রাখলি, একটা বয়স্ক মানুষ দেখে রাখতে পারলি না? আচ্ছা যাই হোক, যখন রাখছস ওই মেয়েটাতে না চোখে চোখে রাখবি, যেমন তোর জামের আশেপাশে যেমন না ঘুরে, কথা যেন মনে থাকে। আহা মা, তুমি শুধু শুধু এসব চিন্তা করতেছো। তুমি যা ভাবতেছো এরকম কিছুই হবে না। আর তাছাড়া তুমি তো জানো আমি কতদিন ধরে একটা কাজের বুয়া খুঁজতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আজকাল কি সহজে কাজের বুয়া পাওয়া যায়? যাও, আমি একটা মেয়েকে পেয়েছি। এখন তুমি এসব কথা বলতেছো। শোনো মা, তুমি নিশ্চিন্তে থাকো, এমন কিছুই হবে না। যাক, কিছু না হলে তো ভালোই হয়। এই কি ব্যাপার? এই তোমার সমস্যাটা কি? পৃথিবীতে এত বাসা থাকতে আমার বাসায় কেন কাজের বুয়ার কাজ নিতে আসছো? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার কেন কাজের বুয়ার কাজ করে খেতে হচ্ছে? তুমি তো চলে গিয়েছিলে সুখের আশায় ভালো থাকবে বলে, তাহলে তোমার সেই সুখ কোথায়? আমি যখন বেকার ছিলাম, আমার চাকরিটা চলে গিয়েছিল, তখন আমাকে কি বলেছিলে? তোমার সুখ লাগবে, আমি তোমাকে সুখ দিতে পারছি না, আমি তোমার কোনো অভাব পূরণ করতে পারছি না, তোমার ভালো থাকতে হবে, এগুলো বলে তুমি চলে গিয়েছিলে। আমি তোমার কাছে হাত জোর করে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যেও না দোলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তুমি বলেছিলে রাখো তোমার ভালোবাসা, অভাব যখন ঘরে আসে তখন ভালোবাসার জানালা দিয়ে পালায়। কত কথা বলে গিয়েছিলে, এখন কেন তোমার এই অবস্থা বলো? কি বলবো বলো, বলার মতো তো মুখ নেই। দেখতেই তো পাচ্ছ, বুয়ার কাজ করে খাচ্ছি। আর আমি যাকে ভালোবেসেছিলাম সে আমার সাথে প্রতারণা করেছে। তোমাকে আমি ভালোবাসতাম, তোমার টাকার পরে তোমাকে ভালোবাসতাম, টাকার জন্য তোমার সাথে আমি থেকেছি। ঠিকই তো, টাকা না থাকলে তো সম্পর্ক জানার ফাঁক দিয়ে পালিয়ে যায়। কিন্তু ওর ওর টাকা আছে কিন্তু ওর মন নেই, যেটা তোমার আছে। আমি টাকা খুঁজতে গিয়ে মন খুঁজিনি, আর মন খুঁজতে গিয়ে টাকাকে পাইনি। মানে আমি এগুলো হারিয়েছি, ওগুলো হারিয়েছি, মাঝ পথে দাঁড়িয়ে আছি।
না তুমি আমার পাশে আছো, যাকে ভালোবেসে গিয়েছিলাম সে আমার পাশে আছে। কি করব, ভাগ্যকে মেনে নিয়েছি। এটাই আমার ভাগ্যে ছিল যে তোমার বাসায় এসে আমার এই কাজের বুয়ার কাজ করে খেতে হবে। হ্যাঁ, যা হয়েছে ঠিক হয়েছে। তোমাদের মতো মেয়েদের সাথে না এটাই হওয়া উচিত। তোমরা তো লোভী মেয়ে, ভালোবাসা বুঝো না, শুধু টাকা পয়সা চেনো। শোনো, আমার বাসায় তো কাজ নিয়েছো, কিন্তু একটা কথা ভালোভাবে মনে রাখো, আমার ওয়াইফ যেন কোনোভাবেই জানতে না পারে যে তুমি আমার সাবেক স্ত্রী। কারণ ও জানে না যে আমি আরেকটা বিয়ে করেছিলাম, তুমি আমার বউ। এটা কোনোভাবে যেন ও জানতে না পারে। তুমি যতদিন মুখ বন্ধ করে রাখবে ততদিন এই বাড়িতে থাকতে পারবে। ও যদি জানতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে, মনে রেখো। হে আল্লাহ, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? যাকে ছেড়ে আমি সুখের আশায় এই বাড়ি ত্যাগ করলাম, সেই বাড়িতেই আবার তুমি আমাকে বুয়া সেজে পাঠিয়ে দিলে। আমার পাপের শাস্তি আমাকে তুমি এভাবে কেন দিলে? এর যে ভালো তুমি আমাকে মরণ দিতে, আমি তোমার কাছে চলে যেতাম, আমাকে দোজখের আগুনে ফেলে দিতে, আমি জ্বলে পড়ে মরে যেতাম, আরো মরে যেতাম। কিন্তু এই আগুনে আমি পুড়তে পারছি না, কোথায় আগুনে পুড়তে পারছি না। মেম সাহেব আজকে শ্রাবণ, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের স্বার্থের জন্য আমি তোমাকে ফেলে চলে দিয়েছি। সুখের আশায় নিজের সুখের কথা ভেবেছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি আমি অনেক লোভী একটা মেয়ে। তুমি ঠিকই বলেছো, যারা লোভ করে তারা কখনো সুখী হতে পারেনি। যে আমি সুখী হতে পারিনি। তুমি আমার স্বামী, কিন্তু সেই অধিকার আমি তোমাকে খাটাতে পারছি না। স্বামীর যে একটা অধিকার, সেটা খাটানোর এখন আর কোনো সাধ্য শক্তি কোনোটাই আমার নাই। তুমি এখন অন্যের স্বামী হয়ে গেছো। কিন্তু কিন্তু জানো, আমি না এখনো তোমাকে অনেক মিস করি, অনেক ভালোবাসি। কিন্তু তোমাকে তো আমি এখন আর ফিরে পাবো না। শ্রাবণ, শ্রাবণ, তুমি আমার হয়ে যেতে পারো আবার? কোনো ম্যাজিক আছে যে আবার আমরা এক হয়ে যাব? এরকম যদি কোনো ম্যাজিক থাকতো, যত টাকা লাগতো আমি দিতাম। কিন্তু কিন্তু এটা তো সম্ভব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি শ্রাবণ। হারামজাদি, তোর কত বড় সাহস! তুই আমার মেয়ের জামাই রুমে ঢুকে তার সাথে দোস্তি ফষ্টি করছিস? তোদের গরিব ফকিনীদের একটাই স্বভাব, যার পাতে খাস তার পাতে ছিদ্র গেলাস। হারামজাদি, চল, তোর আমি এখন বজা দেখাইতেছি। চল আমার সাথে, চল হারামজাদি, আমার সাথে চল। এদিকে দাঁড়া। বৃষ্টি, এই বৃষ্টি, কই গেলে? এদিকে বৃষ্টি। কি হয়েছে মা, এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লিকা চিল্লাচিল্লি করতেছি? আমার তো রং লাগছে, আমি তো সুখে চিল্লাইতেছি। তোরে আমি না বারবার বলছিলাম এরকম যুবতী মেয়ে ঘরের মধ্যে কাজের জন্য রাখবি না, কিন্তু তুই আমার কোনো কথা শুনস নাই। তারপর তোর আরেকটা কথা বলছিলাম, এই মেয়েরা চোখে চোখে রাখবি, তুই তো চোখে চোখে রাখস নাই। বিশ্বাস করে সব ছেড়ে দিস। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আহা মা, কি হয়েছে সেটা তো বলবা। এভাবে চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তুলছো কেন? কি হয়েছে শুনবি? এই মেয়েটা করছে কি, তোর জামাই ঘরে ঘুমাইতেছিল না, সুযোগ পাইয়া তোর জামাই রুমে যায়া তোর জামাই হাত ধরছে, বুঝছস? আর কি করছে আমি না কইতে পারতাছি না। তোর জামাইয়ের সামনে আমি সময় মতো যাই হাতে নাতে ধরছি। যদি আজকে না ধরতাম তাহলে আজকে একটা অঘটন ঘটে যেত। কি মা, তুমি এসব কি বলছো? এই মেয়ে, আমার মা এসব কি বলছে? আমার মা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি আমি। চুপ, বেয়াদব মেয়ে কোথাকার! এত বড় অন্যায় করে, এত বড় পাপ করে আবার বড় গলায় কথা বলছিস? তোর তো সাহস কম না? তোকে আমি আমার বাসায় কাজে রেখেছি, তুই আমার বাসার সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার স্বামীর সাথে নষ্টামি করিস? আমার মা আমাকে ঠিকই বলেছিল, আমার মা আমাকে শুরুতেই সাবধান করেছিল, কিন্তু আমি আমার মায়ের কোনো কথা শুনিনি। আমি তোকে বিশ্বাস করে এই বাসায় কাজে রেখেছি, আর শেষ পর্যন্ত কিনা আমার মায়ের কথাই সত্যি হলো।
বিশ্বাস করেন ম্যাডাম, আমি যা করছি ঠিক করছি, আমি কোনো অন্যায় করি নাই। কি বললি বেয়াদব মেয়ে? কোনো অন্যায় করস নাই না? আমি নিজের চোখে দেখলাম তুই কি করছিস, আবার এখানে বলস যে কোনো অন্যায় করি নাই। শ্রাবণ আমার স্বামী, আমি এই জন্য শ্রাবণের হাত ধরছি, ওর কাছে গেছি, আমি কোনো পাপ কাজ করি নাই। কি স্বামী মানে? শ্রাবণ, এই মেয়েটা এসব কি বলছে? তুমিও স্বামী? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি, ঠিক আছে, তুমি যেহেতু সব কিছু জেনে গেছো আর লুকানোর কিছু নেই, ও যেহেতু সব কিছু বলে দিয়েছে, আমি তাহলে সব কিছুই বলছি তোমাকে। আসলে ও আমার প্রথম স্ত্রী। তোমাকে বিয়ে করার আগে আমি ওকে বিয়ে করেছিলাম, আমি ওকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম। আসলে আমার অবস্থা সেরকম একটা ভালো ছিল না, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম। আমি একটা চাকরি করতাম, কিন্তু হঠাৎ করে আমার চাকরিটা চলে গিয়েছিল। ওই সময় আমি ওর আসল রূপটা দেখতে পেয়েছি। ও না অনেক চাহিদা ছিল, ও আমার কাছে অনেক কিছু চাইতো, আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে দেওয়ার চেষ্টা করতাম, তাতেও ওর মন ভরতো না, ওর চাহিদা অনেক বেশি ছিল। একটা সময় তো যখন দেখলাম আমার চাকরি নেই, আমি চাকরি খুঁজে পাচ্ছি না, তখন ও আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিল সুখের আশায়। আসলে ওর কপালটা না খুব খারাপ, ও সুখের আশায় গিয়েছিল ঠিকই বড় লোকের ছেলের হাত ধরে, কিন্তু সেই ছেলেটার কাছে ওর সুখ খুঁজে পায়নি, ও পেয়েছে লাঞ্ছনা আর যন্ত্রণা। তারপর ওই ছেলেটার কাছ থেকে চলে আসছিল, চলে এসে বিভিন্ন জায়গায় কাজ খুঁজেছে, কাজ পায়নি। ভাগ্যের কি নির্মম পরিহাস বলো, শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে ও আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে কাজের বুয়ার কাজ নেওয়ার জন্য। আমি তো দরজা খুলে ওকে চিনতে পেরেছিলাম ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম বিষয়টা গোপন থাকুক, আমি তোমাকে জানাবো না। তোমাকে জানালে যদি তুমি সিন ক্রিয়েট করো, তুমি যদি আমাকে ভুল বোঝো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বিপদের সময় ও আমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। সত্যিটা জানার পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, এই ভয়ে আমি তোমাকে বলতে চাইনি। এখন যেহেতু সবকিছু জেনে গেছো, তাই বলতে বাধ্য হয়েছে। বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার ভালোবাসাটা বুঝেনি। অনেক লোভী একটা মেয়ে, স্বার্থপর একটা মেয়ে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বোঝো না। না শ্রাবণ, আমি তোমাকে ভুল বুঝছি না, কিন্তু ও তো তোমার প্রথম স্ত্রী, আর তোমার প্রথম স্ত্রী তো এখন তোমার সামনে, ও তো চলে আসছে, এবার কি হবে বলো? তুমি চিন্তা করো না, ও আমার প্রথম স্ত্রী হয়েছে তাতে কি হয়েছে? আর ও তো একটা বেঈমান, নিমক হারাম। ওর মতো বেঈমান লোভী স্বার্থপর মেয়ের সাথে আমি কখনোই থাকবো না। আর বিপদের সময় তুমি আমার পাশে ছিলে, একমাত্র যোগ্য তুমি আমার স্ত্রী, আমি শুধুমাত্র তোমার সাথেই থাকবো, ওর সাথে না। এই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও, এবার আমি বুঝতে পেরেছি তুই কেন আমার রুমে গিয়েছিলিস। তোর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি, এর জন্য তুই আমার কাছে স্বামীর অধিকার চাইতে গিয়েছিস, তাই না? সেটা কখনোই হবে না, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তুই এখন এই মুহূর্তে এখানে চলে যা, কিছুদিন বাদে আমি বাবা হব, ও মা হবে। তোর এই কালো ছায়া আমার সংসারে পড়ুক, সেটা আমি চাই না। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা, চলে যা বলছি। শ্রাবণ, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে এই বাসা থেকে বের করে দিও না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমার থেকে 100 হাত দূরে থাকবো, শুধুমাত্র কাজের লোক হয়ে থাকবো। স্ত্রীর অধিকার নিয়ে কখনো আর তোমার ধারের কাছে যাব না। তুমি আমার রিজিকটা নষ্ট করে দিও না। আমি এখান থেকে বেরিয়ে গেলে কোথায় যাব? আমি তো আর কাজ পাই নাই। আর দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষমেশ তোমার এখানে এসেই কিন্তু আমাকে কাজ করতে হলো। শ্রাবণ, আমি অনেক জায়গায় কাজের খোঁজে গিয়েছি, কোথাও আমি কাজ পাইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, আমার এই কাজটা করা একদম উচিত হয়নি। আমি তোমার বাসার এক কোণে কোণে পড়ে থাকবো, সারা জীবন চাকরানি হয়ে থাকবো, তোমার পায়ের জুতো পরিষ্কার করে দেবো। শ্রাবণ, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। তুই জাহান্নামে যা, তোর মতো মেয়েদের না মরে যাওয়া উচিত। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা, চলে যা বলছি। কোনোদিনও আমার এই বাসার ধারের কাছেও আসবি না তুই, যা। কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন নির্লজ্জের মতো? তোকে বেড়ে যেতে বললাম না, বেড়ে যা বলছি। কি হলো, যাও না কেন? বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি বলো, তুমি আমাকে ভুল বোঝোনি? শ্রাবণ, তুমি সব কি বলছো? আমি কেন তোমাকে ভুল বুঝবো? আর তাছাড়া মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে, আর এটা তেমন কিছু আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ।